শীতের বেলা ফুরাইল তো একেবারে শেষ হইয়া গেল। নদীর উপর যাও বা একটু আলো ছিল, তাও অদৃশ্য হইল। তারপর তারা কুলহারা হইয়া কেবল মেঘনার বুকেই নিরুদ্দেশ হইল না, আঁধারের বুকেও আত্মসমর্পণ করিল। সুবল বৈঠা রাখিয়া ছইয়ের ভেতর আসিল। টিমটিমে একটা আলো তিলক জ্বালাইয়াছিল, সেটা রাগ করিয়া নিভাইয়া ফেলিল। তিলক তামাক টানিতেছিল, সেটা এক টানা টানিয়া চলিল। শুধু কিশোর নিরাশ হইল না, সুবলের পরিত্যক্ত হালখানা হাতে লইয়া জোরে কয়েকটা টান দিল। হঠাৎ নৌকাটা কিসের উপর ঠেকিল, ঠেকিয়া একেবারে নিশ্চল হইয়া গেল। আতঙ্কিত হইয়া তিলক বলিয়া উঠিল, আর আশা নাই শুবলা, কুমিরের দল নাও কানতে লইয়েছে। আমার মাথা হইছে, নাও আটকাইছে চরে, বাইরাইরা দেখো না। বাহির হইয়া দেখিয়া তিলক বলিল, এখানে পাড়া দে। রাত পোহাইলে দেখা গেল এখানে নদীর বুকে একটুখানি চর জাগিয়াছে, তারই ওপরে লোকে নানা জাতের ফসল বুনিয়াছে, চারাগুলিতে ফুল ধরিয়াছে। মাছি মাকড়েরা ইহারি মধ্যে বাসা করিয়াছে। পাখ পাখালিরাও খোঁজ পাইয়া সকালবেলাতেই বসিয়া গিয়াছে মেলার মতো। ভোরের রোদে নৌকা খুলিয়া দুপুর নাগাদ অনেক পথ আগাইয়া তারা পুববার হইল। ঘাটে নৌকা বাঁধা, পাড়ে জাল টাঙানো, সেখানেও এক মালোপাড়া। চিন্নি তিলক, এটা কি গাঁও? তিলক চিনিতে পারিল না। এইখানে নাও রাখ সুবল, দুপুরে ভাত এখানেই খাইয়া যাই। হ, খাওয়াইবার লইগা তারা তৈয়ার হইয়া রইছে। ভাত খামু নিজের আইন্ধা, পরের আশা করি না কি? ঘাটে সারি সারি নৌকা বাঁধা, তারই একটার পাশে সুবল নৌকা ভিড়াইল। একজন নৌকায় বসিয়া ছেঁড়া জাল গড়িতেছিল। কৌতূহলী হইয়া আগন্তুক নৌকার দিকে তাকাইল। মালদের নৌকা, দেখিলেই চেনা যায়। ভিড়িতেই কোন গ্রামের নৌকা, কোথায় যাইবে জিজ্ঞাসা করিল। তারাও জিজ্ঞাসা করিয়া জানিল গ্রামের নাম নয়াকান্দা। ৩০-৪০ ঘর মালও থাকে, নয়া বসতি করিয়াছে। আগে ছিল পশ্চিম পাড়ের এক শিক্ষিত লোকের গ্রামে। নদীর পাড়ে যেখানে তারা নৌকা বাঁধিত, জাল ছড়াইত, জমিদার সে জমি তাদের নিকট হইতে জোর করিয়া ছিনাইয়া অন্য জাতের কাছে বন্দোবস্ত দিয়াছে। তাই তারা সেই অবিচারের গ্রাম ছাড়িয়া এখানে আসিয়া নূতন বাড়ি বাঁধিয়াছে। এখানে জমিদার নাই, বেশ শান্তিতে আছে। হাটবাজার দূরে, কিন্তু ঘাটে নৌকা আছে, দেহে ক্ষমতা আছে। তারা দূরকে সহজেই নিকট করিতে পারে। কিশোর মুগ্ধ হইয়া শুনিতে শুনিতে হাতের হুঁকা তার দিকে বাড়াইয়া দিল। আমার হুক্কাও আইতাছে, দেও আগে তোমারটাই খাই। এই সময় একটি ছোট্ট দিগম্বরী হৃষ্টপুষ্ট মেয়ে আসিতেছে দেখা গেল। বাড়ি থেকে হুঁকা লইয়া আসিয়াছে। শরীরের দুলানির সঙ্গে সঙ্গে হুঁকাটা ডাইনে বাঁয়ে দুলিতেছে। নৌকার কাছে আসিয়া ডাকিল, বাবু, আমারে তোল। মেয়ের হাত হইতে হুঁকা লইয়া কিশোরের দিকে বাড়াইয়া লোকটি বলিল, আমি খাই তোমার হুক্কা, তুমি খাও আমার ঝিয়ের হুক্কা, আমার ঝি। মেয়ের দিকে চাহিয়া বলিল, কি গো মা,
জামাই দেখছ নি? বিয়া দিয়ে দি। কার ঠাই? এই বুড়ার ঠাই? না, বুড়ার ঠাই না, আমার জামাই হইব যমুনার জামাইয়ের মতো সুন্দর। মায় কইছে। তা হইলে এই জামাইয়ের ঠাই দি। কন্যাকর্তা সুবলের দিকে হাতের তকলি বাড়াইল। সুবল কিশোরের দিকে চাহিয়া মুচকিয়া হাসিল। নাও লইয়া আইছ, নিয়া যাইবার বুঝি? সুবল বলিল, হ, লইয়া যামু অনেক দূর, এই দেশের কাউয়ার মুখও দেখতে পারবা না। মেয়ের চিন্তিত মুখ দেখিয়া বাপের দয়া হইল। না না, আমার মায়েরে যাইতে দিমু না, জামাই আমরা ঘর জামাই রাখমু। বাড়ি যাইবার সময় লোকটি কিশোরকে বলিয়া গেল, শোনো মালোর পুত, তোমরার পাক আমার বাড়িতে হইব, আমার ঝি তোমরারে নিমন্তন্ন করল, কি কও? না না, আমরা নাওই রাঁধমু, তুমি খাও গিয়া, রাইতের জালে যাও বুঝি? এখানে রাইতের জাল বাউন লাগে না, বেহানে কটা বিকালে কটা খেউ দিলেই হয়। অদৈন্য মাছ, কত মাছ ধরবাই তুমি? লোকটি মেয়েকে স্নান করাইল, নিজে স্নান করিল, গামছা পরিয়া কাপড় নিগড়াইয়া কাঁধের ওপর রাখিল। তারপর মেয়েকে কোলে তুলিয়া গ্রাম পথে পা বাড়াইল। কিশোরের চোখে ভাসিয়া উঠিল সুন্দর একটি পরিবারের ছবি, যে পরিবারে একটি নারী আছে, একটি নন্দিনী আছে, আর পুরুষকে সারা রাত নদীতে পড়িয়া থাকিতে হয় না। তার মনে একটা ঔদাস্যের সুর খেলিয়া গেল। নির্লিপ্ত কণ্ঠে বলিল, কই রে শুবলা, কি করবে কর, নাও ভাসাইয়া দিমু। কিছুই করিতে হইল না। গলায় মালা, কপালে তিলক, একজনকে পল্লী পথে বাহির হইয়া আসিতে দেখা গেল। তার মুখময় হাসি। কোনো ভূমিকা না করিয়াই বলিল, দেখো মালোর পুত, দোহাই তোমার, দোহাই তোমার বাপের, আমার ঘাটে যখন নাও লাগাইছ, সেবা না কইরা যাইতে পারবাই না। সবল তার কথা বলবার ভঙ্গি, কয়েকটি কথা আত্মপ্রত্যয়ে সুদৃঢ়। কিশোরের মৃদু প্রতিবাদ তৃণের মতো উড়িয়া গেল। খাইতে বসিলে সেই নন্দিনী গর্বিত পাত্রান্বেষী লোকটি বলিল, এই তখনই আমি মনে করছিলাম, আমার হাতে ছাড়া পাইলেও সাধুর হাতে ছাড়ার নাই, তাই ঘাটে কিছু না কইয়া জানাইয়া দিলাম সাধুরে। খাওয়ার পর সাধু ধরিল, আজ রাতটুকু থাকিয়া যাও, একটু আনন্দ করিবার বাসনা হইছে। তিলক বলিল, আমরা তো বাবা গান জানি না, জানো না কোন জায়গাতে বিরাজ করো তোমরা? গ্রামের নাম গোকনঘাট। আমি সেই কথা কই না, আমি কই তোমরা বিরাজ করো বৃন্দাবনে না কৈলাসে, তোমরা কৃষ্ণমন্ত্রী না শিবমন্ত্রী? এই দেখো গুরু মিলাইছে, আনন্দ করার গানে তো জানা অজানার কথা ওঠে না বাবা, কেবল নামের রূপ মাধুরী পান করিতে হয়। 16 নাম 32 আখরের মাঝে প্রভু আমার বন্দন দশায় আছে। শাস্ত্রে কয় বৃন্দাবনে অপ্রাকৃত মদন মোহন। বিবর্ত বিলাসের কথা, সে হইল নিত্য বৃন্দাবনের কথা। তিনি লীলা বৃন্দাবনে আয়সা, সুবলাদি সখা আর ললিতাদি সখী সহ আদ্যাশক্তি শ্রীমতী রাধিকারে লইয়া লীলা কইরা গেছেন। সেই লীলা বৃন্দাবনে অখন আর তানরা নাই, আছেন নিত্য বৃন্দাবনে। সেই নিত্য বৃন্দাবন আছে এই দেহেরই মধ্যে। তবেই দেখো তানরা এই দেহের মধ্যেই বিরাজ করে। তারপর নদিয়া নগরের প্রভু গৌরাঙ্গ অবতারের কথাখান ভাবনা কেনে? পদকর্তা কইছে,
আছে মানুষ কোষই, আছে মানুষ গৌরচন্দারের ঘরে, নিগুড়ো বৃন্দাবনে গোসই আছে মানুষ। এক মানুষ বৈকুণ্ঠবাসী, আরেক মানুষ কালো শশী, আরেক মানুষ কোষই। দেহের মাইঝে রসের কলি করে, নিগুড়ো বৃন্দাবনে গোসই আছে মানুষ। কথাগুলির অর্থ তিলক কিছু কিছু বুঝিল। কিশোর ও সুবল মুগ্ধ আনুগত্যের দৃষ্টি দিয়া বক্তার কথাগুলি উত্তম রূপে শুনিয়া লইয়া মনে মনে বলিল, এসব তত্ত্বকথা, অত্যন্ত শক্ত জিনিস। যে বুঝে সেই স্বর্গে যায়। আমি তুমি পাপী মানুষ, আমরা কি বুঝব? অনেক রাত পর্যন্ত গান হইল। সাধু নিজে গাহিল, পাড়ার আরও ২-৪ জন গাহিল। তিলকও তাহার জানা উঠান মাটি ঠন ঠন পীড়া নীল স্রোতে, গঙ্গা মাইল জল তেরাসে, ব্রহ্মা মাইল শীতে গানটি গাহিল। সাধুর নির্বন্দাতিশয্যে কিশোর আর সুবল ২ জনে তাদের গাঁয়ের সাধুর বৈঠকে শোনা ২-৩টা গান গাহিয়া সাধুর চোখে জল আনিল। তাদের গান শুনিয়া সাধু মুগ্ধ হইল। ততোধিক মুগ্ধ হইল তাদের সরল সাহচর্যে। মনে মনে বলিল, বৃন্দাবনের চির কিশোর তোমরা, কৃষ্ণে তোমাদের গোলকের আনন্দ দান করুন। আমাকে যেমন তোমরা আনন্দ দিলে, তোমরাও তেমনি আনন্দময় হও। পরদিন তারা এখান হইতে নৌকা খুলিল। ছপ ছপ ছলাৎ শব্দ করিয়া নৌকা ২ তরুণের দাঁড়ের টানে ঢেউ ভাঙিয়া আগাইয়া চলিল। তীরে দাঁড়াইয়া সাধু। নৌকা যতই দূরে যাইতেছে, তার ২ চোখ জলে ভরিয়া উঠিতেছে। আর কেউ নাই, সকলের মধ্যে থাকিয়াও সে একা। তারা আনন্দ করিতে জানে না, আনন্দ দিতে জানে না। যারা আনন্দ দিতে পারিল, তাকে একটানা দৈনন্দিনকতার মধ্যে ফেলিয়া তারা ওই দূরে সরিয়া যাইতেছে। অকুল মেঘনার অবাধ জলরাশির উদার শুভ্র বুকের ওপর একটি কালো দাগের মতো ছোট হইতে হইতে তারা একসময় মিলাইয়া গেল। সাধুর বুক ছাপাইয়া বাহির হইল একটি দীর্ঘ নিঃশ্বাস। তারা দিয়া গেল অনেক কিছু, কিন্তু নিয়া গেল তার চাইতেও অধিক। এইখানে পাড়াটা ধনুকের মতো বাঁকিয়া গিয়াছে। বাঁকা অংশ জুড়িয়া স্রোতের আবর্ত এত জোরে পাক খাইয়া চলিতেছে যে তীরে লাগিয়া অমন শক্ত মাটিকেও যেন করাত কাটা করিতেছে। ছিন্নমূল তালগাছের মতো ভাঙিয়া ভাঙিয়া পড়িতেছে এক একটা অতিকায় মাটির ধস। ভাঙনের এই সমারোহে পড়িয়া পাড়াটা খাড়া উঁচু হইয়া উঠিয়াছে। দেখিলে ভয় হয়। ইহার নিকট দিয়া নৌকা চালাইতে বিপদের আশঙ্কা আছে। যদি একটি ধস ভাঙিয়া নৌকার ওপরেই পড়ে, যা স্রোত, আগানো বড় কঠিন, তবু আগাইতে হইবে। সকাল হইতে নৌকা বাহিয়া সুবল দুপুরে খাইয়া ঘুমাইয়া পড়িয়াছে। একটানা রাতের জালে খাওয়ার এমনি অভ্যাস। জালে না গেলেও রাতে চোখে ঘুম আসে না। দুপুরে চোখে ঘুম আসে, ঘুমাইতে হয়। তিলক সে কাজ দুপুরে আগেই সারিয়াছে। হুকা হাতে শুইয়াছিল। হাতের হুকা হাতেই ছিল। দেখিয়া মনে হইয়াছিল যেন চাহিয়াই আছে। চোখ খোলা, অথচ এরই মধ্যে ঘুমাইয়া নিয়াছে। এখন গলুইয়ে বসিয়া ঝপাঝপ দাঁড় ফেলিতে ফেলিতে জলের দিকে চাহিয়া বলিল, এইবার যা মাছ পড়ব কিশোর, জলের রূপখান চাইয়া দেখো। মেঘনার বিশালতা
এখানে অনেক কমিয়া গিয়াছে। ভাটিতে থাকিতে এপার হইতে ওপারে একটা রেখার মতো দেখা যাইত। এখন উজানে আসিয়া এপারে থাকিয়া ওপারের খড়ের ঘরগুলি পর্যন্ত সুস্পষ্ট দেখা যাইতেছে। বিকালে ঘুম ভাঙিয়া উঠিয়া সুবল অবাক হইল। তিলক, এটা কোন গাং? কোন গাং আবার? যে গাং দিয়া আসা হইছে। এখানে মেঘনাও তো ছোট। যত উজানে যাইবা ততই ছোট। আরও কত উজানে যাইতে হইব। উজানিনগরের খেলা আর কত দূর? সুখদেবপুরের বাঁশিরাম মোড়লের বাড়ি আর কত দূর? আবার ঘুমাইয়া থাক। একেবারে তার ঘাটে নাও ভিড়াইয়া ডাক দিমু, হুক্কা হাতে লইয়া। যাও, আর ঠিসারা কইর না। দূরে একখানা ছায়োচ্ছন্ন পল্লী, গাছপাতায় সবুজ। তাকে পাশে রাখিয়া যেন আকস্মাৎ নদী টানা ধনুকের মতো বাঁকিয়া সোজা পশ্চিম দিকে অদৃশ্য হইয়াছে। পশ্চিম পাড়ের আড়ালে পড়ায় এখান হইতে তাকে আর দেখা যাইতেছে না। বাঁকানো ঢালা পাড়, পড়ন্ত রোদে তার বালিরাশি চিকচিক করিতেছে। সেই বালি ঢালা পাড়ের ওপর এক স্থান 10-12খানি বড় বড় খড়ের ঘর। গাছপালা একটিও নাই, কোনোখানে সবুজের চিহ্নমাত্র নাই। কেবল খালি আর কয়েকখানা ঘর, মরুর বালুকায় পান্থ নিবাসের মতো। ব্যতিক্রম কেবল সচল অজগরের মতো এলাইয়া পড়া নদীটি। আরও একটু স্পষ্ট হইয়া উঠিলে তিলক আর বৃদ্ধ চক্ষু দুইটির প্রতি অসীম করুণায় কিঞ্চিত আবেগের সঙ্গে বলিল, ওই দেখা যায় সুখদেবপুর আর ওই উজানিনগরের খলা। কিশোর আর কোনো কথা বলিল না। যেখানটার পরে নদী আর দেখা যাইতেছে না সেই দিকে চাহিয়া রহিল। বাঁশিরাম মোড়লের ঘাটে যখন নৌকা ভিড়িল তখন সন্ধ্যা হইয়া গিয়াছে। মোড়ল খুব প্রতাপশালী লোক। এখানে নদীর 5 মাইল তার শাসনে। এখানে মাছ ধরিতে হইলে তারই সঙ্গে বন্দোবস্ত করিতে হয়। পরদিন সকালে মোড়লের বাড়ি হইতে নিমন্ত্রণ আসিল। দুপুরে তার বাড়িতে সেবা করিতে হইবে। দুপুরে স্নান করিয়া 3 জনে সেখানে উপস্থিত হইল। মোড়লের বাড়িতে 4 ভিটাতে 4টি খড়ের ঘর, সংস্কারাভাবে জীর্ণ। তারই একটা বারান্দায় আসিয়া সে 1 বাক্স রূপার টাকা গুনিতেছে। তার শরীর পাথরের মতো নিরেট, অসুরের মতো শক্ত, রং কালো। বয়স 50-এর উপর, কিন্তু মাংসে চামড়ায় বার্ধক্য ধরে নাই। কণ্ঠার 2 পাশের মোটা হাড়ে অজস্র দৈহিক বলের পরিচয়। কিশোর মনে মনে বলিল, তোমার মতো মুনিশের 25টাই 100। তোমার চরণে দণ্ডবৎ। মোড়ল তার নূতন জেলেদিগকে অভ্যর্থনা করিয়া বসাইল। নাম তো জানলাম কিশোর, পিতার নাম তো জানলাম না। পিতার নাম রামকেশব। চিনতে পাচ্ছি। তোমরা ক ভাই? ছোট এক ভাই আছিল, মারা গেছে। অখন আমি একলা। পুত্র সন্তান কি? আমার পুত্র সন্তান আমি। বুঝলাম। বিয়া করছো কই? কিশোর চুপ করিয়া রহিল। কথা বলিল সুবল, এইবার দেশে গিয়ে করবে। সম্বন্ধ নিজ গ্রামেই ঠিক হইয়া আছে। রান্না যা কিছু হইয়াছে সবই বড় মাছের। কিশোরেরা ছোট মাছের জেলে, বড় মাছ একটা মুখে পড়ে না। কেননা এসব মাছ তারা ধরিতে পারে না।
কোনোদিন কোনো বড় মাছ পথ ভুলিয়া তাদের জালে আসিয়া পড়িলেও পয়সার জন্য বেচিয়া ফেলিতে হয়। মোড়ল খায় যেমন বেশি, খাওয়ার ওপর তার মনোযোগও তেমনই অখণ্ড। খাওয়ার ফাঁকে একবার তার অতিথিদের কথা মনে পড়িল। জাল্লা ভাই, যা খাইবা কেবল হাতের জোরে। কিশোর কোনো উত্তর দিতে পারিল না, কারণ আয়োজনের এত প্রাচুর্যের মধ্যে পড়িয়া তার খুব লজ্জা করিতে লাগিল। রুই মাছের মাথার খানিকটা চিবাইতে চিবাইতে উত্তর দিল তিলক। এই যে তুমি, কও মোড়ল। কিশোরেরও একটা কিছু বলা দরকার। নৌকার মহাজন সে, কিন্তু এসব উত্তর চাতুর্যপূর্ণ ভাষায় দিতে হয়। সে ভাষা কিশোরের জানা নাই। সরল মানুষ সে, তার কথাও সরল। আমার দেশে অত বড় মাছ পাওয়া যায় না, বড় মাছ অত বেশি আমরা খুব কম খাই। শুনিয়া মোড়ল গিন্নি আর এক বাটি মাছ আনিল। কিশোর প্রবল আপত্তি জানাইল, না 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 না। মোড়ল বউ বুদ্ধিমতী, কিশোরের এঁটো পাতে বাটিটা শব্দ করিয়া ঠেকাইল। এবার কিশোরকে মাছগুলি খাইতেই হইবে। মোড়ল বউ লম্বা ঘোমটা টানিয়া পরিবেশন করিয়াছে। মুখ দেখা যায় নাই। মুখ দেখা গেল খাওয়ার পর তারা বারান্দায় বসিলে, যখন পান দিয়া গেল তখন। মোড়ল চৌকির ওপর বীরাসনে বসিয়াছে। তাকে ছেলেবেলার গল্পে শোনা হনুমান ভীমাদি কোনো বীরের মতো দেখাইতেছে। কিশোর তাকে চোরা দৃষ্টিতে দেখিতেছে আর ভাবিতেছে, রাগ নাই, অহংকার নাই, মানুষটার আছে কেবল শক্তি। উহার বুকের কাষ্টিতে একবার বসিতে পারিলে ঝড় তুফানেও কিছু করিতে পারিবে না। এমন সময় গিন্নি স্বামীর হাতে হুকা দিয়া গেল। একটু পরে পানের বাটা সাজাইয়া আনিয়া চারিজনের মাঝখানে রাখিতেই তার ঘোমটা সরিয়া গেল। কিশোর মুহূর্তের জন্য তার মুখখানা দেখিতে পাইল। শ্যামাঙ্গী ক্ষীণ কায়া তরুণী, ভৈরবকায় মহাদেবের পাশে বালিকা বধূ গৌরীকে যেমনটি দেখাইত, এ বউ তার পাশে বসিলে ঠিক তেমনই দেখাইবে। কিশোর চিন্তিত মনে বসিয়া রহিল। মোড়ল বলিল, কি ভাবছ, আমার স্থিরাচার? কিশোর আঘাত পাইল। আমি বুঝি এই ভাবছি? আর কি ভাববা, আমার ঘরে এই ছাড়া আর কেউ নাই। আর যে ছিল মারা গেছে, সে থাকলে তোমারে লইয়া অখন কত ঠার ঠিসারা করত। মোড়ল, কি জানলা? তোমার দিকে চাইয়া আমার শিব ঠাকুরের কথা মনে পড়ে। তোমার অত নাম ডাক, কিন্তু বাড়ি ঘরে ছিরি নাই, তাজ্জবের কথা। মোড়ল তার আয়ত চোখ দুটি মেলিয়া তার স্নিগ্ধ দৃষ্টি কিশোরের চোখ দুটির মধ্যে ডুবাইয়া দিল। আমার মনে পড়ে যে শিবের কথা, সে শিব বুড়া, সকলের দরবারে তার নাম ডাক, কিন্তু ঘরে তার দৈন্যদশা। শিশুর মতো বাধিত হইয়া মোড়ল বলিল, তুমি আমারে শিব ঠাকুর বানাইলা না জাল্লা, তুমি আমারে বুড়া শিব বানাইলা। আমার গৌরী বড় ভালো, তারে আবার না চাইও না। আর আমরা তো শিবমন্ত্রী না, আমরা কৃষ্ণমন্ত্রী। তোমরা কোন দেশের দেশি? জবাব দিল তিলক, বৃন্দাবনের। বুঝলাম, তোমরাও কৃষ্ণমন্ত্রী, কৃষ্ণে মিলাইছে। রাইতে আনন্দ করা চাই, মনে থাকে যেন, অখন একটু গড়াইয়া যাও। উত্তম ভোজন পাইলে তিলকের পেট উঁচু হইয়া ওঠে। নির্লজ্জভাবে অস্তিত্ব সব প্রমাণ করে। উহার সম্বন্ধে সচেতন হইয়া তিলক বলিল, ঠিক কথাই কইছ মোড়ল, যা খাওয়াইছ গড়াইয়া যাইতে লাগবে, খাড়া হইয়া যাওয়ার ভরসা খুব কম। রসিকতা,
মোড়ল শশব ব্যস্তে প্রতিবাদ করিল, সে কথা কই না জাল্লা, আমি কই পাটি বিছাইয়া দেউক, একটু গড়াইয়া লও, তারপর যাইও, রাইতে আবার উজাগর করতে লাগব। একটা শীতল পাটি বিছাইয়া দিলে গড়াইয়া যাইতে পারি। তুমি জাল্লা বড় ঢঙ্গি, তোমারে আমার বড় ভালো লাগে। সেদিন তারা আর নৌকাতে ফিরিল না। শীতল পাটিতে গড়াইয়া বিকালে পাড়া বেড়াইতে বাহির হইল। তিলক বুড়া মানুষ, তার কাপড় হাঁটুর নিচে নামে না, কিন্তু কিশোর সুবল ধুতি পায়ের পাতা অবধি ঢিলা করিয়া কার্তিকের মতো কোমরে গেরো দিয়াছে, কাঁধে চড়াইয়াছে এক একখানা গামছা। সুবলের বয়সের দোষ, সে শুধু দেখিল কার বাড়িতে ডাগর পাত্রী বিবাহের দিন গুনিতেছে। অনেককেই দেখিল এবং সকলকেই মনে ধরিল। ইহাদের বাপ মা সুবলকে লক্ষ্য করিতেছে এবং ওগো ছেলে, যাওয়ার পথে আমার মেয়েকে নিয়া যাও, বাতাসে ভর করিয়া সুবলের কানে এই কথা পাঠাইতেছে। ইহা কল্পনা করিয়া সুবল মনে মনে পুলকিত হইয়া উঠিল। কিশোর ভাবিতেছে আর একরকম কথা, এ গায়ের লোকগুলি কি স্বাস্থ্যবান, নারী পুরুষ ছেলে বুড়ি সকলের গায়েই জোরের জোয়ার বহিয়া চলিয়াছে। আটকায় সাধ্যকার, সকলেরই রং কালো, তবে হালকা রংচটা কালো নয়, তেলতেলে পাথরের সুগঠিত মূর্তির মতো কালো। কিশোরদের গায়ের লোকও বেশিরভাগই কালো, কিন্তু মাঝে মাঝে পরিষ্কার লোকও আছে। নারীরাও অনেকেই কালো, আবার অনেকেরই রং ফর্সা। বাসন্তীর রং তো রীতিমতো ব্রাহ্মণ পণ্ডিতের মেয়ের মতো, কিন্তু এ গায়ের নারী পুরুষ সকলেই কালো। আর একটা ভালো জিনিস কিশোরের চোখে পড়িয়াছে, এখানে ঘরে ঘরে জাল যেমন আছে তেমনি হালও আছে। প্রত্যেক বাড়িতেই একপাশে জালের সরঞ্জাম আর একপাশে হালের সরঞ্জাম। একদিকে আছে গাবের মটকি, জালের পুটুলি, দড়াদড়ি, ঝুড়ি, ডোলা, আরেকদিকে লাঙল জোয়াল, কাঁচি, নিড়ানি, মই, অযত্ন রক্ষিত ঘর দুয়ারখানা। একখানাতে যেমন দুই এক পুরুষের পুরানো জালের পুটুলি পুরাতন পঞ্জিকার মতো জমিয়া উঠিয়াছে, তেমনি অন্যখানাতে বিভিন্ন বয়সের গরু বাছুরে ঘাসে ফ্যানে গোবরে থমথম করিতেছে। ইহাদের জীবন দেবতা আকাশের আদম সুরতের মতো দুই দিকে আঙুল বাড়াইয়া রাখিয়াছে। একদিকে নদী মাছে ভর ভর, আর একদিকে মাঠ ফসলে হাসি হাসি। কোনোদিন কোনো অদৃশ্য শয়তান যদি ইহাদের জালের গিঁটগুলি শুলিয়া দেয়, নৌকার লোহার বাঁধনগুলি আলগা করিয়া ফেলে, আর নদীর জল চুমুক দিয়া শুষিয়া নেয়, ইহারা মরিবে না, ক্ষেতে শস্য ফলাইবে। এক হাতে ক্ষেতে শস্য ফলাইবে, আরেক হাতে জালগুলি নৌকাগুলি আগের মতো ঠিক করিয়া লইবে। যথাকালে বর্ষার জল নামিয়া নদীটাকে আবার যৌবনবতী করিয়া দিবে। ইহারা মরিবে না। কিন্তু আমরাও কি মরিব? আমাদের গায়ের মালদের কারও ক্ষেত খামার নাই, কিন্তু তিতাস নদী আছে, তাকে শোষণ করিবে কে? অরে অকিশোর, তামুক পাওয়া যায় কই? এক ছিলুম তামুক। তিলক এই বলিয়া কিশোরের ধ্যান ভঙ্গ করিল। সন্ধ্যার পর গানের আসর বসিল। প্রথম গান তুলিল তিলক। সুবল গোপীযন্ত্র বাজাইল। কিশোর কেবল হাততালি দিয়া মাথা দুলাইয়া তাল রাখিয়া চলিল। কৃষ্ণমন্ত্রী শিবমন্ত্রী দুই মতের লোকই আসিয়াছে। প্রথমে আসর বন্দনা গাওয়ার পর দেখা গেল এক কোণে কয়েকজন গাঁজার কোলকে সাজাইতেছে।
তিলক ও জিনিস কালে ভদ্রে গ্রহণ করিয়া থাকে। এবারও এক টান কষিল, নাক দিয়া ধোঁয়া ছাড়িল। তারপর সুবলের দিকে রক্তচক্ষু করিয়া বলিল, বাজাও। সুবল গোপীযন্ত্র পেটে ঘষিয়া তাল ঠুকিল। মোড়ল মাঝ আসরে বসিয়াছিল, তার দিকে হাত বাড়াইয়া তিলক গান জুড়িল। কাশীনাথ যোগিয়া তুমি নাম ধরো নিরঞ্জন, সদাই যোগাও ভূতের মন, ভূত লইয়া কর খেলন, সিঙ্গা ডমরু কাঁদে লয়ে নাচিয়া। অপর পক্ষের একজন বলিল, গান বড় বেধারায় চলছে মোড়ল, ওইখানে এই গানটা মানাইত। 1 পয়সার তেল হইলে 3 বাতি জ্বালায়, জেলে বাতি সারা রাতি ব্রজের পথে চলে যায়। মোড়ল নিষেধ করিতে যাইতেছিল, বিদেশি মানুষ ছন্দি করো কেনে? কিন্তু তাহার মুখের কথা মুখেই রহিয়া গেল। অনেক দিনের অভ্যাসের পর তিলকের মগজে গাঁজার ধোঁয়া গিয়াছে, সামলাইতে পারিল না। অনেক কষ্টে মাথা খাড়া রাখিবার চেষ্টা করিয়া একসময় মোড়লের কোলের ওপর এলাইয়া পড়িল। নেত্রীহারা হইয়া কিশোরেরা আর গান গাহিল না, কেবল শুনিয়া চলিল। বিরোধী দল অনেক রকম গান গাহিবার পর যখন রাধা কৃষ্ণের মিলন গাহিয়া আসর শেষ করিল, তখন মোড়লের একটা লোক বাতাসার হাঁড়ি হাতে আগাইয়া আসিয়া কিশোরকে বলিল, লও। কিশোর স্বপ্নোত্থিতের মতো সচেতন হইয়া হাত পাতিল। তারপর তিলককে ডাকিয়া তুলিল। তিলক যখন চোখ মেলিল, আসরে তখন ভাঙন ধরিয়াছে। নদীর বুকে সকাল বড় সুন্দর, তখনও সূর্য ওঠে নাই। আকাশে নীলাভ স্বচ্ছতার আভাস, চারিদিকে নীলাভ শুভ্রতা। এ শুভ্রতা মাখনের মতো স্নিগ্ধ। চারিদিকের অবাধ নির্মুক্তির মাঝে এ স্নিগ্ধতার আলাপন মনের আনাচে কানাচে সুরধ্বনি জাগায়। নদীর বুকে লক্ষ লক্ষ তরঙ্গ শিশুর অস্ফুট করতালি জাগায় যে মুক্ত বাতাস, তারই মৃদু স্পর্শ তিলকের বৃদ্ধ সংকুচিত বুকখানাও পূর্ণতায় প্রসারিত করিয়া তুলিল। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।